আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় নির্বাচনের দিনে গণভোট হতে হবে, অন্যথায় বিএনপিকে অবহেলা করলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে খেলনা মনে করছেন উপদেষ্টারা। এছাড়া বিএনপির অন্য নেতারা বলছেন নির্বাচন বাতিল কিংবা বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে, এতে জড়িত ফ্যাসিবাদী শক্তিও। পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল মাঠে স্মরণ সভার আয়োজন করে বিএনপি। স্মরণ সভায় যোগ দিয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ স্বাক্ষর হয়ে যাবার পর রাজনৈতিক দলগুলোকে এখন খেলনা হিসেবে দেখছেন উপদেষ্টারা। জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। তারা আজকে অযথা অন্যায়ভাবে অপ্রয়োজনীয়ভাবে দেশে একটা গোলযোগ সৃষ্টি করবার পায়তারা করছে। মির্জা ফখরুল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি 5 আগস্টের পর কোনো ইস্যু নিয়ে রাজপথে আন্দোলন করেনি, কিন্তু নতুন ইস্যু নিয়ে কিছু দল নির্বাচনকে বিলম্বিত করতে চাইছে, যার ফল ভালো হবে না। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছি। আমরা এখনো পর্যন্ত কোনো বিষয়ে রাস্তায় নামিনি, কিন্তু মনে রাখবেন বিএনপি কোনো ভেসে আসা দল নয়। সুতরাং আমাদেরকে খাটো করে দেখবেন না বা অবজ্ঞা করে দেখবেন না। আমরা যদি রাস্তায় নামি তাহলে কিন্তু রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে। এদিকে রাজধানীর বনানীর একটি হোটেলে তারেক রহমানের রাজনীতি নিয়ে লেখা একটি বইয়ের ওপর বিশ্লেষণধর্মী আলোচনায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। এখানে কেউ কেউ ষড়যন্ত্র করছে, পিয়ার লাগবে আগে। এই ষড়যন্ত্র কিন্তু আমরা মনে করি যে এটা নির্বাচনকে হয় বিলম্বিত করা বা নির্বাচনকে বাতিল করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করতে গুমকে ব্যবহার করত স্বৈরাচার শেখ হাসিনা। এবার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025 উপদেষ্টা পরিষদের সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে। প্রস্তাবিত এই আইনে গুমের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রাখা হয়েছে। অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতাও রয়েছে নতুন আইনে। জুবায়ের প্রধানের রিপোর্ট। গুম শব্দটি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার আমলে। ওই সময় জুড়ে রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার প্রায় 4000 মানুষকে জোরপূর্বক গুমের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। কি পরিমাণ যন্ত্রণা, কি পরিমাণ কষ্ট তারা আমার ভাইকে দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গঠন করা হয় গুম তদন্ত কমিশন। বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। খোঁজ মিলে দেশ জুড়ে গোপন বন্দিশালা, আয়না ঘরের অন্ধকার কুঠুরি থেকে মুক্তি পান অনেকেই। গুমের শিকার কয়েক হাজার মানুষ ফেরেনি এখনো। দেশের মানবাধিকার পরিস্থিতির এমন বাস্তবতায় গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ 2025 চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেস সচিব শফিকুল আলম জানান, সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে। তদন্তের ক্ষমতা পেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা ল আজকে এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়েছে। এই অধ্যাদেশে গুমকে কন্টিনিউইং অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। অভিযোগ গঠনে 120 দিনের মধ্যে বিচার সম্পন্ন করার বাধ্যবাধকতা রাখা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও যুক্ত করা হয়েছে অধ্যাদেশে। বিশেষ ট্রাইব্যুনাল গঠন, অভিযোগ গঠনের 120 দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা, ভুক্তভোগী ও তথ্য প্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা,
ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তার নিশ্চয়তা প্রদান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ফিউচার জেনারেশন আর ইনশাল্লাহ কোনো গুম দেখবে না। বাংলাদেশে এই রকম এর চেয়ে বড় ক্রাইম, ইটস এ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা আর কেউ রিপিট করবে না, আমরা এটাই আশা করি। এটা একটা ঐতিহাসিক একটা অধ্যাদেশ। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন, আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে পরবর্তী নির্বাচন থেকে তা কার্যকর হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানিতে তিনি একথা বলেন। গণতন্ত্রকে কোহিনূর হীরার সাথে তুলনা করে একে রক্ষার জন্য যেভাবে প্রয়োজন সেভাবেই সংবিধান সংশোধন করতে হবে বলে মনে করেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে করা আপিলের 9ম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল তার যুক্তি উপস্থাপন শেষ করেন। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করে আদালত। শুনানিতে আসাদুজ্জামান বলেন, বিজয়ী জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছিল ৭২-এর সংবিধানে। এখন জুলাই অভ্যুত্থানে বিজয়ী শক্তির ঐক্যবদ্ধ চাওয়ারই প্রতিফলন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সুপ্রিম কোর্টের কাছ থেকে ওপিনিয়ন নিয়ে যে সরকার গঠন করেছেন, এই সরকার গঠন শুধুমাত্র সুপ্রিম কোর্টের ওপিনিয়নের উপর নির্ভর করে না। এইটা রেভলিউশনারি থিওরি অনুসারে মুক্তিকামী জনগণ, বিজয়ী জনগণ, স্বাধীন জনগণ, গণঅভ্যুত্থানের নেতৃত্বকারী জনগণ যেভাবে নির্ধারণ করবেন সেটাই সংবিধান, সেটাই আইন, সেই অনুসারে দেশ চলবে। এই সরকার একটা নির্বাচনের পথ ধরে হেঁটে গেছে। এই সরকারের পরবর্তী সরকার যারা আসবে সেখান থেকে যদি কার্যকর করেন, এখানে কোনো ব্যত্যয় হবে না। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গণতন্ত্রের কথা বলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ভিন্ন রূপ দেখা গেল। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও ভোটের অধিকার হরণ করা হয়েছিল গণতন্ত্রের নামে। ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন, একটি হলো এটা নির্বাচিত সরকার না, এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। কে প্রধান উপদেষ্টা হবেন সেই লোভ সামলাতে পারবেন না। তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিছিলেন, তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার। সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যা করা দরকার তাই করতে হবে, এমনকি সংবিধানকে সংকীর্ণ দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। এডিস মশার জন্য অনুকূল আবহাওয়া আর নাগরিকদের অসচেতনতার কারণে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় মৃত্যুর হারও বেড়েছে গেল কয়েক মাস। স্থানীয় সরকার বিভাগ ও স্বাস্থ্য বিভাগের তৎপরতা না থাকলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে সারা দেশের তুলনায় অক্টোবর ও নভেম্বরের শুরুতে আক্রান্তের হার বাড়ছে রাজধানী ঢাকায়। নাজিবুর রহমানের রিপোর্ট। মুষলধারে বৃষ্টি ছিল গেল 3 মাস, এরপর আবার রোদ। আবহাওয়ার এমন রূপ এডিস মশার জন্য আশীর্বাদ, কাল হয়েছে জনসাধারণের। হাসপাতালে আগের তুলনায় ভিড় বাড়ছে রোগীর, শনাক্তের হারও বাড়ছে পাল্লা দিয়ে। আক্রান্তের চেয়ে চিন্তার কারণ মৃত্যুহার। আগস্ট থেকে অক্টোবর প্রায় দ্বিগুণ মৃত্যু সংখ্যা। নভেম্বরের শুরুর 5 দিনেই মৃত্যু 24 জনের বেশি। গেল 3 মাসে সবচেয়ে বেশি আক্রান্ত অক্টোবরে। নভেম্বরের প্রথম সপ্তাহে চিত্র আতঙ্ক ছড়াচ্ছে। এতদিন বরিশাল, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলেও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ঢাকা আছে সর্বোচ্চ ঝুঁকিতে। মশার ঘনত্ব বিবেচনায় চলতি বছরের শেষ 2 মাস সতর্কতার তাগিদ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। এডিস মশার ঘনত্ব এখনও ডেঙ্গু ছড়ানোর জন্য উপযোগী মাত্রায় আছে। নভেম্বর জুড়েই ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবে। সিটি কর্পোরেশনগুলো দীর্ঘ সময় ধরে মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা, এই সব মিলিয়ে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হয়েছে। ডেঙ্গু জ্বরে মৃত্যু কমাতে সরকারের তৎপরতা বাড়ানোর তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। প্রাথমিক স্বাস্থ্যসেবা ডেঙ্গু রোগীর শনাক্তের ব্যবস্থাটা অন্ত করতে না পারি এবং এই বড় হাসপাতাল এবং প্রাথমিক স্বাস্থ্যের মাঝখানে একটা মাধ্যমিক পর্যায়ে থাকতে হবে, যেখানে রোগীকে আমরা রাখবো মশারির নিচে
এবং যেখানে যারা ঝুঁকিপূর্ণ মানুষ, যারা জটিল রোগে আক্রান্ত হতে পারে ডেঙ্গুর কারণে, তাদেরকে পর্যবেক্ষণে রাখতে হবে। এভাবে যে স্তরভিত্তিক রোগী সেবাটা আমরা সারা দেশে একইভাবে করি, তাহলে কিন্তু খুবই দ্রুত মৃত্যুর হারটা আমরা নামিয়ে আনতে পারব। চলতি বছরের এই সময়টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে পারে এমন ইঙ্গিত ছিল জনস্বাস্থ্যবিদদের। সেই আশঙ্কায় সত্যি প্রমাণ হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। চলতি মাসের প্রথম সপ্তাহে প্রায় 24 জন ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন। এমন পরিস্থিতির উন্নয়নে রোগ নিয়ন্ত্রণ সহ মশক নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা বলছেন জনস্বাস্থ্যবিদরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক করতে প্রতিবন্ধীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি করেছে দুটি আলাদা সংগঠন। সাইট সেভার্স ইকুয়াল বাংলাদেশ এবং বাংলাদেশ হিন্দু মহাজোটের দুটি আলাদা প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদের ভোট কেন্দ্রে সহজে প্রবেশ, তথ্য প্রাপ্তি এবং ভোটদানের সহায়তার পরিবেশ তৈরি সহ 14টি দাবি তুলে ধরেন নেতারা। দেশের প্রতিটি নাগরিক যেন ভোটাধিকার প্রয়োগের সুবিধা পান, এজন্য নির্বাচন কমিশনকে ব্যবস্থা রাখার আহ্বান জানান তারা। এরপর হিন্দু মহাজোটের সদস্যরা সিইসির সঙ্গে দেখা করেন। ভোটের আগে ও পরের দিনগুলোতে হিন্দুসহ সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বিশেষ নিরাপত্তা বিধান করার আহ্বান জানান তারা। বিভিন্ন স্থানে এখনই সংখ্যালঘুরা হুমকি পাচ্ছেন বলেও দাবি করেন প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে নারী ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছিল ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশে ডক্টর জাকির নায়েকের সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আলীরাজ। বিকেলে রাজধানীর একটি হোটেলে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশ সফর সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আলীরাজ জানান, এই মেগা ইভেন্ট আয়োজনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সহযোগিতা থাকলেও সরকার হঠাৎ জাকির নায়েকের বাংলাদেশ সফর বাতিল করার হতাশ হন তারা। দেশের সার্বিক নিরাপত্তার কথা ভেবে এবং সরকারের সিদ্ধান্তকে সমীহ করে এই প্রোগ্রাম আয়োজন থেকে সরে এসেছে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাংবাদিকরা দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থায় ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেই অবস্থা থেকে বেরিয়ে গণমাধ্যম এখন স্বাধীনতা উপভোগ করছে বলেও উল্লেখ করেন তিনি। দুপুরে রাজধানীর স্টেডিয়াম মিলনায়তনে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS আয়োজিত গোলটেবিল বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সরকার কাজ করছে, তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর সেটি ঠিক থাকবে কিনা এমন প্রশ্ন জনমনে উঠেছে বলে তিনি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা খবর ও গুজব প্রতিরোধ করাই বড় চ্যালেঞ্জ বলেও উল্লেখ করেন শফিকুল আলম। আওয়ামী লীগের আমলে জার্নালিজমের কোথায় তলানিতে ঠেকেছে এটা তো আপনারা দেখেছেন, এবং এটা একটা ভয়াবহ, বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ জার্নালিজমের ইতিহাসে আর একটা সময় আসেনি। জার্নালিস্টদেরকে গুম করা হয়েছে, জার্নালিস্টরা খুনের শিকার হয়েছেন। এই যে আপনি প্রতিদিন আপনার একটা নিউজ সার্কেলে আপনি সোশ্যাল মিডিয়াতে 200, 300, 500 মিথ্যা নিউজ আসবে আপনাকে নিয়ে, কারণ আপনি এটাকে ট্যাকেল করবেন কিভাবে? যে কোনো পলিটিক্যাল পার্টির জন্য যে কোনো দেশে এটা একটা ভয়াবহ রকমের একটা চ্যালেঞ্জ। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একীভূতের তালিকায় থাকা 5 ইসলামী ব্যাংকে প্রশাসক বসেছে। ব্যাংকগুলোর পর্ষদ ভেঙে দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকরা। তবে ব্যাংকগুলোতে গ্রাহকের আমানতের নিশ্চয়তা থাকলেও শূন্য ঘোষণা করা হয়েছে বিনিয়োগকারীদের শেয়ার। এদিকে শেয়ার শূন্য ঘোষণার প্রতিবাদে অর্থ উপদেষ্টা, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও BSECর চেয়ারম্যানকে 48 ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সেলিম মালিকের রিপোর্ট। স্বৈরাচার শেখ হাসিনার আমলে সীমাহীন লুটপাটে ধ্বংসের কিনারায় থাকা 5 ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রীয় ব্যাংক। পর্ষদ ভেঙে দিয়ে বৃহস্পতিবার থেকেই ব্যাংকগুলোর দায়িত্ব বুঝে নিয়েছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসকেরা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক একীভূত হলেও তাদের গ্রাহকেরা ধীরে ধীরে সব টাকাই তুলতে পারবে,
কিন্তু নিঃস্ব হবে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এই 5 ব্যাংকের বিনিয়োগকারীদের ইকুইটির মূল্য যেহেতু নেগেটিভ, তাই ব্যাংকগুলোর সব শেয়ার শূন্য হয়ে গেছে। যাদের বেশি শেয়ার তাদের উপর দায়ভার বেশি, যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদের উপর দায়ভার কম। যদি এমন হয় কোনো একটি ব্যাংক লিকুইডেশনে চলে যেত, সেই টাকাটা যদি পরিচালকদের উদ্যোক্তাদের মধ্যে থেকেই করতে হতো, মেটাতে হতো, তবে সকল শেয়ার হোল্ডারকে উল্টো টাকা দিতে হতো প্রতিষ্ঠান। মনে করেন লুটপাট জনিত না, নর্মাল বিজনেস করেই যদি কোনো একটা প্রতিষ্ঠান লস হয়। শেয়ার শূন্য ঘোষণায় ক্ষোভে ফুঁসে উঠেছে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। এই যে এতগুলো কোম্পানি, 5টি কোম্পানি যে শেয়ার হোল্ডাররা, ওরা কোথায় যাবে? বিনিয়োগকারীর স্বার্থ সংরক্ষণ না করে তার পুঁজির নিশ্চয়তা না দিয়ে আপনি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? তারা বলছে শেয়ার শূন্য ঘোষণা থেকে সরে না আসলে 48 ঘন্টার মধ্যে অর্থ উপদেষ্টা, গভর্নর ও বিএসইসির চেয়ারম্যানকে পদত্যাগ করতে হবে। এই 2 দিনের মধ্যে বর্তমান গভর্নমেন্টের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান, এই 3 জনকেই অবিলম্বে তাদের পদ থেকে অপসারণ করার জন্য আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছি। দাবি না মানলে আগামী মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদের নেতারা। এই মার্জার সংশ্লিষ্ট ব্যাংকগুলির সমস্ত আমানতকারী এবং বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। চাপের মুখ থেকে দলকে টেনে তোলার চ্যালেঞ্জটা নিতে চান দেশের প্রথম তারকা ক্রিকেটার। স্বল্প সময়ের কোচিং ক্যারিয়ারেই জাতীয় দলের দায়িত্ব পাওয়া নিয়েও সমালোচনা আছে, তবে এসব নিয়ে আপাতত ভাবছেন না মোহাম্মদ আশরাফুল। মমিনুর রিপনের রিপোর্ট। কঠিন সময়ে ব্যাটিং কোচের দায়িত্বটা পেলেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচ জিতলেও ব্যাটারদের ধারাবাহিকতা নিয়ে সমালোচনা থেকেই যাচ্ছে। ঘরের মাটিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও বাংলাদেশের ব্যাটিং নিয়ে হতাশা ঝরেছে। সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুলকে। সময়টা কঠিন হলেও চ্যালেঞ্জটা নিতে চান টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরির মালিক। রেজাল্ট ওরিয়েন্ট কাজ করতে গেলে অবশ্যই আপনাকে চাপ সহ্য করতে হবে, এবং যেহেতু আমি 13 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছি, এই চাপ আমি অনেক সহ্য করেছি, এবং আমার লাইফে যে একটা ঘটনা হয়েছিল সেই চাপ থেকেও কিন্তু আমি ফিরে এসেছি। তো এই বিষয় নিয়ে আমি আসলে এত ওয়ারিড না। আমি জাস্ট যেখানেই যাই আমি অলওয়েজ অনেস্টিভাবেই কাজ করার চেষ্টা করি এবং আমার 100% দেওয়ার চেষ্টা করি। প্রাথমিকভাবে শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আশরাফুলকে। তাতেই গর্বিত সাবেক এই অধিনায়ক। বাংলাদেশের ক্রিকেটারদের মেধা নিয়ে কোনো শঙ্কা নেই, তাই খেলোয়াড়দের মাঝে বড় ইনিংস খেলার মানসিকতা গড়ে দিতে চান তিনি। এখন যেহেতু কোচিং লাইনে এসেছি, আমার যেটা ইচ্ছা যে আমাদের ব্যাটসম্যানরা প্রত্যেক সেকেন্ড ইনিংসেই বড় বড় রান করবে। আরেকটা অপরচুনিটি পেয়েছি দেশের হয়ে কাজ করার। এক ম্যাচের জন্য কাজ করতে পারাটাই তো বড় বিষয়। এখন আমাকে পুরো একটা সিরিজ দিয়েছেন, তো আমি চেষ্টা করব জাস্ট যখন যেই কাজটা পাবো সেই কাজটার জন্য আমি বেস্টটা দিতে পারি। ওই লম্বা সময় করব এইসব নিয়ে আমি ওয়ারিড না। আসন্ন হোম সিরিজে ব্যাটিংয়ে উন্নতি হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশের ব্যাটিং কোচ হওয়ার সুযোগ থাকবে আশরাফুলের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।